যারা নতুন, নতুন বিদেশে যায় তাদের চেহারা গ্লো করে। কিন্তু আমার যারা রেগুলার যায় তারা আরো কালো হয়ে আসে। আই এম সিউর সব ডার্মাটোলজি স্টুডেন্টরা জানতে চাবে যে বাংলাদেশে একজন এস্টাবলিশড ডার্মাটোলজিস্ট আসলে কেমন টাকা ইনকাম করে মাসে? ঢাকায় যদি থাকে। But why did you choose to teach students as well? যেটা সমস্যা হয় বাঙালিদের সেটা হচ্ছে এরা কাউকে কিছু শেখাতে চায় না। আমার মনে হয় কি টিচিং প্রফেশনের চেয়ে নোবেল প্রফেশন আর কোনো কিছু হতে পারে না। বিদেশ থেকে মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে। কারণ বাংলাদেশের ডক্টররা খুবই, খুবই স্কিলড। শুধু ওদের দরকার প্রপার ট্রেনিং অ্যান্ড প্রপার ইকুইপমেন্ট। You are one of the finest, if not the finest dermatologist in the entire nation. লাস্ট 25 ইয়ার্স আমি এই ডার্মাটোলজি এর মধ্যেই আছি। Aske, we are very excited to start our flagship debut podcast for DDI, also known as Dhaka Dermatology Institute. Aske, we are joined by the chief consultant and founder, Dr. Shamim. Thank you for coming today. থ্যাংক ইউ অলসো। ভাইয়া, ডক্টর শামীম নামটা বাংলাদেশ জুড়ে সবাই চিনে। You are a serial entrepreneur, you're an author, you are one of the finest, if not the finest dermatologist in the entire nation. And you are also now the newly elected director at BCB. ভাই, এগুলোর বাইরে, how would you describe yourself? ওহ ফার্স্ট অফ অল আই এম অলওয়েজ ফলোইং মাই মাইন্ড। দ্যাট ইজ দ্য সিম্পল অ্যান্সার। আমার মনের বাইরে আমি কিচ্ছু করতে পারি না। আমার মনে যা চাই তাই করি আমি। এবং আমি সবসময় এই জন্যই অনেকে মনে করে বিইং এ বিজি প্র্যাকটিশনার কি করে ক্রিকেট বোর্ডে গেলাম। তাছাড়া আরো অনেক কিছু করি আমি। আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত, বিভিন্ন ক্লাবসের সাথে যুক্ত, সোশ্যাল ক্লাব, স্পোর্টস ক্লাব, তারপর পলিটিক্সের সাথে যুক্ত। তো যেটা আমার করতে ভালো লাগে আমি সেটাই করি। এটার জন্য ব্যাপার, তবে আই এম ভেরি ফোকাসড। মিনস আমি যেটা চাই সেটাই খুব ভালো করে মন দিয়ে করি। তো সেই কারণে আমার মনে হয় সেই কারণে সাফল্যগুলো আসে। So, কোনো বাধা নেই মেন্টালি? না, আমি কোনো কিছু না। আমি ফুল। আমি কালকে মরে গেলেও কিচ্ছু আসে যায় না। আমি সব করে ফেলেছি। এটার কোনো ইয়ে নেই। সো একজন মেডিকেল প্র্যাকটিশনার হয়ে বিসিবিতে কেন যোগ দেওয়ার ইচ্ছা ছিল? এটা জানার সবারই ইচ্ছা আসলে। তো মূল ব্যাপারটা হচ্ছে আমি তো খুব ছোটবেলা থেকে আই এম ফ্রম কলেজিয়েট স্কুল চিটাগাং। তো ওখানে খুব ছোট বয়স থেকে আমরা ক্রিকেট খেলতাম। তো স্কুল ক্রিকেট, তারপরে আমাদের সময় খুব খেলা ছিল চট্টগ্রামে। আমরা স্টার যুব ক্রিকেট হতো, তো ফার্স্ট ডিভিশন ক্রিকেট হতো, সেকেন্ড ডিভিশন হতো। তো এগুলো খেলতাম। তারপর ঢাকা লিগেও খেলেছি। থার্ড ইয়ার পর্যন্ত মেডিকেল। তারপরে আর আমার প্যারেন্টস আর এটা রাজি হয় নাই। কারণ ওই যে ঢাকাতে যেতে হলে ট্রেনে করে যেতে হতো। তখন গিয়ে ৩ দিন, ১ দিন ট্রেনে করে যাওয়া, খেলা, আবার ব্যাক করা। খুব হ্যাপটিকে লেখাপড়ার খুব ঝামেলা হচ্ছিল। সো ক্রিকেটের তখন মাঝে মেডিকেল, আবার মেডিকেলের মাঝে ক্রিকেট, হ্যাঁ, ব্যাক এন্ড ওটার জন্যই আমার খেলাধুলাটা আর কমপ্লিট হয় নাই। শেষ হয় নাই। বাট তারপরে আমি বিভিন্ন ক্যাপাসিটিতে লাইক আমি অর্গানাইজার হিসেবে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিলাম। তো যখন সুযোগ পেয়েছি আমাদের এখন সময় এসছে, তাই এখন চিন্তা করেছি বোর্ডে আসলে একটু ব্রড স্পেকট্রামে কিছু করতে পারবো। ওই পার্সপেক্টিভে আমি ক্রিকেট বোর্ডে আসি। ওয়ান্ডারফুল। সো মেডিকেল পড়া, হাউ ডিড ইউ গেট ইনটু ডার্মাটোলজি? এটার স্টোরিটা আসলে কোথায় শুরু হয়? এইটার স্টোরিটাও খুবই চমৎকার। সেটা হচ্ছে আমি তো আসলে হলি ফ্যামিলিতে পাশ করার পরপরই হলি ফ্যামিলি হসপিটালে জয়েন করি মেডিসিনের আ রেসিডেন্ট হিসাবে। মেডিসিনের রেসিডেন্ট হিসেবে করতে, করতে আমি আ একজন ডাক্তারের সাথে নাম খুব শুনি। সেটা হচ্ছে আমাদের প্রফেসর কবির চৌধুরী, আমার মেন্টর। তো উনাকে দেখে আসলে উনার সাথে কাজ করতে, করতে আমি ডার্মাটোলজিতে সুইচ হয়ে যাই। জাস্ট ওনার অ্যাক্টিভিটিস এ সুপার হিউম্যান বিইং, সুপার ট্যালেন্ট এবং আইকিউ লেভেল ভেরি, ভেরি হাই। তো এই সব মিলায়ে আমাকে অ্যাট্রাক্ট করেছে ডার্মাটোলজি। আর দেখলাম যে ডার্মাটোলজিটা আসলে ওভাবে বাংলাদেশে ফ্লারিশ হয় নাই। তো সো দ্যাট আগে আসলে ডার্মাটোলজিতে যারা অন্য কিছুতে ভালো করতে পারত না তারাই আসলে ডার্মাটোলজি করতে আগে। আসতো। তো জি। তো বাট আমাদের সময় আমরা এবং আমি খুবই আ ব্লেসড বলব যে উনার সাথে কাজ করতে পেরেছি। তখনই দেখলাম যে এখানে অনেক কিছু করার সুযোগ আছে। তখন করলাম এবং I introduce most of the treatment, most of the technology in বাংলাদেশ। তো ওই নতুন, নতুন করে কিছু ফার্স্ট হওয়ার ইচ্ছা তো সবসময় থাকে। তো অলওয়েজ আমি নতুন কিছু ইন্ট্রোডিউস করেছি, নতুন কিছু করেছি। স্টিল এখনো করে যাচ্ছি। আরো অনেক কিছু করার আছে এই ফিল্ডটা বড় হওয়ার জন্য এবং পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ডিসিপ্লিন হচ্ছে ডার্মাটোলজি। আমেরিকাতে নাম্বার 1 ডিসিপ্লিন ডার্মাটোলজি, ইউরোপে ডার্মাটোলজি, ইভেন
ইন্ডিয়া, আমার পাশের দেশ যে ইন্ডিয়া, ওখানেও এখন নাম্বার ওয়ান স্পেশালিটি হচ্ছে ডার্মাটোলজি। বাংলাদেশেও এখন ডার্মাটোলজি সবাই আগে আসছে, এবং বাংলাদেশেও সবাই অ্যাকর্ডিং টু এক্সাম সবাই ডার্মাটোলজি এনরোল করতে চায়, কারণ এখানে অনেক কিছু আছে এখানের মধ্যে। যেমন ইমার্জেন্সি কম আছে, তার বাইরে রোগী দেখা যায়, সার্জারি করা যায়, গ্ল্যামার আছে, সব মিলায় ডার্মাটোলজি অনেক অনেক বেশি ফ্লারিশ করছে সারা ওয়ার্ল্ড ওয়াইড। সবারই জীবনে একজন মেন্টর থাকে যে হু মেক্স লাইফ ইজিয়ার। আপনি বলছেন যে আপনার লাইফে একটা মেন্টর ছিল। তার শোনা বা তার বলা সবচেয়ে বেস্ট অ্যাডভাইসটা আসলে কি ছিল দ্যাট হেল্পড ইউ আর্লি অন ইন ইওর ক্যারিয়ার? আসলে ওনার কথার থেকে বেশি ওনার অ্যাকশনটা আমার বেশি ভালো লাগতো। আমি আসলে পুরো মানুষটার, আমি যদি বলি তার 90% ওনার থেকে শিখেছি। হাউ টু হ্যান্ডেল দ্য পেশেন্ট, হাউ টু হ্যান্ডেল দ্য ডিফিকাল্ট অ্যাটেন্ডেন্স, কি করে চলাফেরা করতে হয়, কার সাথে কথা বলতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, এভরিথিং ওনার কাছে ওনার বেস্ট পার্টটুকু আমি নিয়ে নিয়েছি। বিশেষ করে বলেছেন কোনো অ্যাডভাইস কিংবা কোনো কথা যেটা ভিউয়ারদের জানা উচিত যে ইফ দে ওয়ার টু বিকাম আ ডার্মাটোলজিস্ট বা একজন মেডিকেল প্র্যাকটিশনার, হোয়াট উড দে নিড টু নো? একটা জিনিস সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যদি আমি কাজের প্রতি সিনসিয়ার থাকি এবং যদি মানুষকে হেল্প করতে চাই, মানুষকে যদি সারাক্ষণই হেল্প করতে চাই, আমার হেল্প অটোমেটিক অন্যান্য জায়গা থেকে পেয়ে যাব। এটাই আমার মনে হয় বেশি ক্লিক করেছে। স্যারকে দেখতাম স্যার সবাইকে হেল্প করে এবং সবাইকে এনকারেজ করে। তো এই এনকারেজ করা এবং সবাইকে একটু বুস্ট করে দেওয়াটা, এটা স্যারের খুব একটা বড় গুণ ছিল। ওটা আমার মধ্যেও কিছুটা এসছে। আমিও চেষ্টা করি সবাইকে একটু আপলিফট করার জন্য। আর স্যারের এটাও খুব ভালো, স্যার অনেক ডাক্তার অনেককে এস্টাবলিশ করেছে। তো এদের মধ্যে স্যার বেঁচে থাকবে। ঠিক সেম জিনিসটা আমি দেখেছি আরেকটু বেটার ফর্মে। আমি আমার অনেক স্টুডেন্টদেরকে পড়াই। তো তারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। স্টুডেন্টদের মাঝখানে অনেকে তো যেটা সমস্যা হয় বাঙালিদের, সেটা হচ্ছে এরা কাউকে কিছু শেখাতে চায় না। রাইট। মনে করে যে এই শেখাতে গেলে বোধহয় আমার টা ও নিয়ে যাবে। দ্যাট ইস এ রং কনসেপশন। আমি এটা স্যারের ওখানে গিয়ে অ্যাডপ্ট করেছি। এখন আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে যত বেশি মানুষকে হেল্প করব, আমার হেল্পই সবচেয়ে বেশি হবে এবং আমার নামই সবচেয়ে বেশি হবে। কারণ আমি যদি আমার স্টুডেন্টদেরকে বা আমার নেক্সট জেনারেশনকে ভালো করে গাইড করতে পারি, তাহলে আর কেউ না জানুক, ও তো জানে যে আমি ওকে কি দিয়েছি। এবং এভাবেই তাদের হৃদয়ের মধ্যে থেকেই আমি সারা বাংলাদেশে বা মানে সারা জীবন বেঁচে থাকবো। এটা আমি বিশ্বাস করি। সেজন্যই আমি আমার বাংলাদেশের টোটাল ডার্মাটোলজিস্ট হচ্ছেন অফিসিয়ালি 700 এর মধ্যে অনেকে মারা গেছেন, অনেকে বিদেশে আছেন, অনেকে রিটায়ার করেছেন। অ্যাক্টিভ ডার্মাটোলজিস্ট সব মিলিয়ে ধরেন এখন ৫০০-৭০০ আছে। এর মধ্যে আমি ২০০ জনের উপরে আমি একাই ট্রেন করে দিয়েছি। ওয়াও! না ভাইয়া দুর্দান্ত কথা একটু বলেছেন। ভাইয়া আপনি you already run one of the biggest dermatology clinics in South Asia. But why did you choose to teach students as well? What's the thinking, the philosophy behind that? আমার মনে হয় কি, টিচিং প্রফেশনের চেয়ে নোবেল প্রফেশন আর কোনো কিছু হতে পারে না। আমি উইথ অল অডস, আপনি জানেন যে আমার আসলে 2010 এর দিকে আমি তো বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এখন যেটা, ওটাতে কাজ করতাম। ওখানে চাকরি চলে যায় আমার। সো দ্যাট আমি চেষ্টা করেছি ব্যাক করার জন্য। বিইং এ কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট আমি চেষ্টা করেছি, বাট ওখানে আমার কোনো প্রমোশন, আমি হাইকোর্টের মানে রিট কোর্টে জয়েনও করেছিলাম, বাট আমাকে কোনো প্রমোশন দেওয়া হয়নি। প্রমোশন না দেওয়া হলে তো আমি টিচিং লাইনে যেতে পারব না। তখন আমি আমি বা আ অন্যান্য মেডিকেল, যেমন সমন্বিত মেডিকেল কলেজে আমি ছিলাম, ওখানে স্টুডেন্ট পড়াতাম। স্টুডেন্ট পড়ালে একটা অন্যরকম আনন্দ লাগে। শুনুন, কোনো কিছু পাওয়ার থেকে মানে ভোগের থেকে ত্যাগেই আনন্দ বেশি। এবং টিচিং প্রফেশন এমন যে এটা স্টুডেন্টদেরকে শিখাতে পারলে যেই পরিমাণ আ খুশি লাগে নিজের মনের ভিতরে, সেটা আসলে অকল্পনীয়। এইজন্যই সব মানুষ টিচিং প্রফেশনটা নোবেল প্রফেশন এবং প্রত্যেকটা মানুষই শিক্ষক হতে চায়। শিক্ষকতার চেয়ে ভালো পেশা আমার কাছে মনে হয় না কোনো কিছু। আমি যে এত কাজ করি, এত পরিশ্রম করি, আমার এনজয় করি আ জি। টিচিং এ। যখন আমি ক্লাস নেই, মেডিকেল আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট যেখানেই ক্লাস নেই, ২ জায়গায় কিন্তু আমি অনেক বেশি কমফোর্টেবল থাকি এবং ভালো লাগে। রাইট, এবং আমি আমার যে এক্সপেরিয়েন্স, এটা আমি এদের মধ্যে শেয়ার করতে পারি। দ্যাট ইস অলসো পরম্পরার মতো করে থেকে যাবে। রাইট। ডক্টর শামীম আপনার যে টিচিং ইনস্টিটিউট, ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট, সে একজন জানে না এটা আসলে কি। Can you tell them what it really is? ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট এটা হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট। আমি আল্টিমেটলি ভাবি যে আমি যদি বেঁচে থাকি ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটের মাধ্যমেই বেঁচে থাকবো সারা জীবন। কারণ আমার একটা প্ল্যান ছিল যে এখানে ২ টো জিনিস সেগমেন্টটা ভাগ করেছি।
একটা হচ্ছে ক্লিনিক্যাল ডার্মাটোলজি আর একটা হচ্ছে একাডেমিক ডার্মাটোলজি। তো ক্লিনিক্যাল ডার্মাটোলজিতে বাংলাদেশে যে চিকিৎসাগুলো হয় বেসিক্যালি আ আ ক্লিনিক্যাল ডার্মাটোলজি মানে নরমাল যে চর্মরোগ বলি আমরা, ওই জিনিসগুলোর উপরে একদম স্টেট অফ আর্ট মানে যেহেতু বাংলাদেশ থেকে মানুষজন বিদেশ যেতে না হয়, যে চিকিৎসাগুলো বিদেশে গেলে থাকে একদম সর্বোচ্চ চিকিৎসা সবগুলো আমাদের এখানে আছে। লাইক আমরা এখানের মধ্যে মানে বিভিন্ন ধরনের ডিজিজের জন্য আমরা ফটোথেরাপি বা ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বি এগুলো তারপরে বিভিন্ন বায়োলজিক্স গুলো এগুলো আমরা বাংলাদেশে প্রবর্তন করেছি। অনেক ধরনের লেজার আপনি জানেন আমাদের সিস্টার কনসার্ন হচ্ছে মেইন কনসার্নটাই হচ্ছে লেজার তার সিস্টার কনসার্ন আমরা। তো তার সব ধরনের লেজার আমাদের আছে। তো এগুলা দিয়ে আমরা অনেক ধরনের চিকিৎসা করতে পারি। তাছাড়া ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে এমন কিছু নাই যেটা বাদ আছে। যেটা আপনি পাশের দেশ ইন্ডিয়াতে যান আর ব্যাংকক যান, সিঙ্গাপুর যান, ইভেন ইউরোপে যান তার সেই সমতুল্য সকল কিছু বাংলাদেশে আছে। সেটাই আমরা প্রবর্তন করেছি। আমাদের আছে অনেকগুলো ফ্যাকাল্টি এবং কনসালটেন্ট যারা প্রত্যেকেই খুবই এডুকেটেড এবং ওয়েল ট্রেইনড, ওয়েল গ্রুমড। তো সো দ্যাট আসলে এই ধরনের ডার্মাটোলজির চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বা কোথাও যাওয়ার কোনো প্রয়োজনই নাই। ইভেন অনেক অল্প পয়সায় ইভেন উল্টা হচ্ছে আমাদের দেশে এখন যারা বিদেশে থাকে যেমন ধরেন ইউরোপে থাকে, আমেরিকাতে থাকে বা অন্য দেশে থাকে, মধ্যপ্রাচ্যে থাকে। তারা বাংলাদেশে আসে শুধুমাত্র আমাদের চিকিৎসা করানোর জন্য। ওখানে অনেক বেশি Wow. এক্সপেনসিভ। আমাদের এখানে চিকিৎসা করে তারপর তারা যায়। তারা মানুষের সাথে যায়। এরকম অসংখ্য পেশেন্ট আছে। এবং আমাদের এখানে যারা বিদেশি পেশেন্ট বিভিন্ন জায়গায় চাকরি-বাকরি করে তারাও আমাদের এখানে অনেক চিকিৎসা নেয়। আর এমনও হয়েছে উল্টা না আমরা ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাই এমন আমার এক্সপেরিয়েন্স যে ইন্ডিয়া থেকে এসছে আমার কাছে শুধু চিকিৎসা নেওয়ার জন্য এরকম হয়েছে। আমাদের ড্রিমটা হচ্ছে যে আমরা এটাকে যদি প্রপার একটা আম আ ইনস্টিটিউটে পরিণত করতে পারি, লাইক গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন নিয়ে যদি আমরা নিজস্ব জায়গার উপরে বড় করে করতে পারি, তাহলে আসলে এটা মেডিকেল ট্যুরিজমের মতো হয়ে যাবে। Medical tourism, right? মেডিকেল জি, ট্যুরিজমের মতো বিদেশ থেকে মানুষ বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে। right. কারণ বাংলাদেশের ডক্টররা খুবই স্কিলড। শুধু ওদের দরকার প্রপার ট্রেনিং অ্যান্ড প্রপার ইকুইপমেন্ট। এটা হলেই কিন্তু বাংলাদেশের ডাক্তাররা অন্যান্যদের থেকে অনেক বেশি ভালো কাজ করতে পারে। Right. So আমরা যখন পেশেন্ট হয়ে যখন আমরা দেশের বাইরে যাই to get dermatology services, are you saying it's way more expensive compared to getting it locally done? অফকোর্স অনেক এক্সপেনসিভ। অনেক এক্সপেনসিভ ডার্মাটোলজি। ডার্মাটোলজির জন্য আসলে এটা একটা মেক্সিমাম ডিজিজ গুলো ক্রনিক্যালি ম্যানেজ করতে হয়। হ্যাঁ, একটু বলা যাবে সবচেয়ে কমন ডিজিজ কোনগুলো বা সবচেয়ে কমন স্কিন বা ডার্মাটোলজি ডিজিজ কোনগুলো ইউজুয়ালি তো বাংলাদেশে? সবচেয়ে কমন হচ্ছে সোরিয়াসিস, ওকে। অ্যালার্জিস বিভিন্ন এক্সিমা অ্যালার্জিস কি অ্যাকনি স্কার। বাট বাংলাদেশে এখন একেবারে মহামারীর মতো যে দুটো ডিজিজ আসলে ছড়িয়ে পড়েছে যেটা আসলে শুধুমাত্র মানে মার্জিনালাইজ পিপল না মানে যারা গরিব পেশেন্ট তাদেরও না আমাদের যারা মিডল ক্লাস ইভেন আপার ক্লাসেও কিন্তু এই ডিজিজটা অনেক বেশি এখন মারাত্মকভাবে ধরেছে সেটা হচ্ছে আপনার আহ, আহ, ছত্রাকজনিত সমস্যা বা ফাঙ্গাল ডিসঅর্ডার এটা খুবই বেশি এই যে দাঁত বলে এইটা খুব বেশি হয়েছে এটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে আমাদের অনেক বেশি ওষুধ আমাদের হাতে নাই আমরা চিকিৎসা করার চেষ্টা করছি ওটা ভালো করতে হবে কারণ ফ্যামিলিতে আপনাকে ভালো করে দিলাম বাট আরেকজনের যদি থাকে তাহলে আবার হয়ে যাবে এইভাবে করতে করতে আমাদের ওষুধ তো মানে অস্ত্র খুবই সীমিত সেই অস্ত্র নিয়ে আমাদের এটার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে এটা একটা আর দু নম্বর আরেকটা খুবই যে আমরা নর্মালি যেগুলি খোসপাচরা এরকম সেটাগুলি স্ক্যাবিসও মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে এটাকে এটাকে নিয়ন্ত্রণ করাও খুব কঠিন হয়ে গেছে এভরি আমি যদি এখন মেডিকেল কলেজে যাই ওখানে আউটডোরে আমার এভরি অল্টারনেটিভ পেশেন্টই আইদার ফাঙ্গাল ডিসঅর্ডার অথবা স্ক্যাবিস মাই গুডনেস। এইটাকে নিয়ে ভালো করে এটা নিয়ে আমরা আলাদা এপিসোড করবো ইনশাল্লাহ জি। একজন ডার্মাটোলজি স্টুডেন্ট যদি ডিডিআই থেকে কোয়ালিফিকেশন নিতে চায় আপনার কি মনে হয় পুরো প্রসেসটা বেশ অ্যাফোর্ডেবল? অফকোর্স এফোর্ডেবল বিকজ আমাদের এখানের মধ্যে যে কয়টা কোর্স আছে লাইক আমরা যেমন প্রথমে দিয়েছি ফেলোশিপ কোর্স ওরা আমাদের এখানে 3 মাস কাজ করে আউটডোর করে বিভিন্ন প্রসিডিউর অবজার্ভ করে হ্যান্ডসন তারপরে নেক্সট স্টেপ হচ্ছে হ্যান্ডসন ওটা আমাদের একটা লেভেল 1 কোর্স আর একটা অ্যাডভান্স কোর্স লেভেল 2 কোর্স তো ওগুলা সবই এখানের মধ্যে আমরা যেগুলো বাংলাদেশে করেছি ওরা আমাদের স্টুডেন্টরা সবাই তো জানেন যে সবচেয়ে বেশি মাতৃভাষায় যদি কোনো কিছু বলা হয় বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তাহলে কিন্তু এটা খুব সহজে পৌঁছায় ভেতরে কারণ বিদেশে গিয়ে বিদেশি ল্যাঙ্গুয়েজে কোর্স করলে অনেকেই অনেক কিছু বুঝতে পারে না তো আমরা যেটা বুঝেছি আমি যেমন একটা ছোট মেশিন দেখার জন্য সারা ওয়ার্ল্ড ঘুরেছি ওয়াও। তো আই ওয়েন্ট অলমোস্ট এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড
এবং শুধু একটা ছোট ট্রেনিং এর জন্য, একটা ছোট কিছু করার জন্য আমি কত জায়গায় গেছি ঠিক নাই। এগুলো সব এক্সপেরিয়েন্স নিয়ে বাংলাদেশেই আমি এদেরকে খুবই এফোর্ডেবল কোনো কোর্সই $১,০০০ $১,২০০ এর বেশি না। যেটা আমাকে বাইরে আরো অনেক বেশি টাকা দিয়ে করতে হতো এবং যাওয়া আসার খরচ, থাকার খরচ মিলিয়ে হিউজ। সেই তুলনায় which is nothing এবং Yeah. আমরা এটা একদম গ্যারান্টেড করে বলতে পারি আমাদের যে ডাক্তাররা আছে যেহেতু I have been in this trade for last 25 years আমি এই ডার্মাটোলজি এর মধ্যেই আছি। তো আমার আ এত দিনের এক্সপেরিয়েন্স এটা আসলে আমাদের ছাত্রছাত্রীদেরকে অনেক বেশি হেল্প করে। আপনি বলেছেন একটু আগে যে পেশেন্টরা ইন্ডিয়া কিংবা নেইবারিং দেশ থেকে আসে বাংলাদেশে টু গেট ট্রিটমেন্ট ফ্রম ইউ। ইজ দিস পার্ট অফ আ লং টার্ম ভিশন ফর ঢাকা অফ ডার্মাটোলজি কোর্স ইনস্টিটিউট? আমার এটা লং টার্ম ভিশনের ১ নম্বর কাজই হচ্ছে এমন একটা হাব তৈরি করা, যে হাবের মধ্যে বাইরে থেকে লোক এসে সবকিছু করতে পারে। আমরা যদি ব্যাংকক গিয়ে চিকিৎসা করতে পারি, আমাদের বাংলাদেশের যে স্ট্রাকচার গড়ে উঠছে, আ খুব সেদিন বেশি মানে বাকি নাই যে অন্যান্য দেশ থেকে ওইখানের মধ্যে আসবে চিকিৎসা নেয়ার জন্য। কারণ এটা অ্যাফোর্ডেবল হবে অনেক বেশি। কারণ আপনি যদি আমাদের দেখেন গার্মেন্টস যদি অনেক বেশি বাইরে যেতে পারে বিকজ অফ প্রাইস। আপনি যদি এখন চিকিৎসক অনেক তৈরি হচ্ছে বাংলাদেশে। তো চিকিৎসাকে যদি মানে খুবই অন্যান্য হাইলি ইকুইপড করে যদি এফোর্ডেবল করা যায় সেটা আসলে আ এটা বেটার হবে। মানে একটু মজার একটা প্রশ্ন করে আই এম শিওর সব ডার্মাটোলজি স্টুডেন্টরা জানতে চাবে যে বাংলাদেশে একজন এস্টাবলিশড ডার্মাটোলজিস্ট আসলে কেমন টাকা ইনকাম করে মাসে? এস্টাবলিশড মিন হোয়াট টাইপ অফ সে এস্টাবলিশমেন্ট? একজন ডার্মাটোলজিস্ট যার ১০ বছর এক্সপেরিয়েন্স আছে, সে একজন এস্টাবলিশড ডার্মাটোলজিস্ট বাংলাদেশে। তার মাসিক ইনকাম কেমন হবে? ১ম কথা ডার্মাটোলজি যারা বোর্ড সার্টিফাইড হবে, যে বাংলাদেশ থেকে যারা পাস করেছে তারা তারা বেশ ভালোই ইনকাম করে। ১০ বছরের এক্সপেরিয়েন্স হলে তারা ৩-৪ লাখ টাকা তো ঢাকায় যদি থাকে ৩-৪ লাখ টাকা ইনকাম করতে পারে। আর যদি ঢাকার বাইরে যায় তাহলে আরো বেশি ইনকাম করে। আসলে ঢাকার বাইরে গেলে বেশি ইনকাম? অফকোর্স ঢাকার বাইরে বেশি ইনকাম। ও! ডাক্তাররা ঢাকার বাইরে তো শুক্রবার হলেই দেখবা যে দল বেঁধে সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছে। আসলে? হ্যাঁ, ও I এটা didn't তো know. এটা তো 180 মিলিয়ন পিপলস কান্ট্রি ১৮ কোটি মানুষের দেশ। তো আ এখনো তো আমাদের যত ডাক্তার আছে এরা যদি ঢাকায় না থেকে ঢাকায় তো আর তুমি আমার কাছে ছাড়া কারো কাছে আসবা না। রাইট। তো ওখানে তো অপশনস নাই তখন হ্যাঁ। সবাই অনেক কোয়ালিফাইড ডাক্তাররাই ঢাকার বাইরে গেলে অনেক ভালো প্র্যাকটিস। আপনার কি যাওয়া হয় ঢাকার বাইরে টু সার্ভ পেশেন্টস? না, আমি তো আমার নিজের ক্লিনিকে যেতে পারি না। ওটা সুযোগ নাই, যেতে পারলে ভালো হতো। রাইট। নট ফর আর্নিং মানি হ্যাঁ, মানুষকে সার্ভিস ডেলিভারি করার জন্য এবং রাইট। হেল্প করার জন্য। আমার ডার্মাটোলজি সার্ভিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক সেলিব্রিটিজরা এই ধরনের সার্ভিসেস নেয়। তারা কি ধরনের সার্ভিসেস অ্যাকচুয়ালি খুঁজে ইউজুয়ালি? ওটা তো অ্যাস্থেটিক ডার্মাটোলজির কথা হয়ে গেল। আমরা কথা বলছি ক্লিনিক্যাল ডার্মাটোলজি ও! নিয়ে। There is a distinct difference between aesthetic ইন্টারেস্টিং। dermatology and clinical dermatology. আচ্ছা। Aesthetic dermatology হচ্ছে এমন একটা জিনিস যেখানে মানুষের যেটা বলে যে মানে aesthetics means নান্দনিকতা যে আরো বোটক্স এন্ড বেটার, সো অন সবাই সো অন। সুন্দর আরো একটু সুন্দর করার জন্য যতটুকু এনহ্যান্স করা যায়। রাইট। লাইক অনেক ধরনের আমাদের পিলিং থেকে শুরু করে হেয়ার রিমুভাল থেকে শুরু করে অ্যান্টি এইজিং তারপর ব্রাইটেনিং এভরিথিং ওটার মধ্যে ইনক্লুডেড। হুম, রিজেনারেশনস, হ্যাঁ? যাতে সবকিছু মিলিয়ে হেয়ার থেকে শুরু করে নেল পর্যন্ত সবই ওটার মধ্যে পড়ে। রাইট। আর ক্লিনিক্যাল ডার্মাটোলজি হচ্ছে স্কিন ডিজিজ। হুম। স্কিনে যদি রিয়াল কোনো ডিজিজ হয় বা স্কিন রিলেটেড প্রবলেম সেটা ক্লিনিক্যাল ডার্মাটোলজি। যাক, অনেক কিছু শিখার আছে। বাট ভাইয়া বলেন না যে আমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যখন বিদেশে যায়, অনেকেই বলে তাদের স্কিন সুন্দর হয়ে আসে, তাদের স্কিন গ্লো করে আসে। এটা কি আদৌ সত্যি? ইস দিস এটা ফ্যাক্টুয়ালি ইট ট্রু? ডিপেন্ডস। যারা নতুন বিদেশে যায় তাদের চেহারা গ্লো করে। কিন্তু আমার যারা রেগুলার যায় তারা আরো কালো হয়ে আসে বিকজ তারা এখন এক্সপ্লোর করতে যায়, আল্ট্রা ভায়োলেট রোদের মধ্যে যায়, তারা কালো হয়ে আসে। আর যারা নতুন বাইরে যায় তাদের চেহারা এমনিও ভালো হয়ে যায়। কেন ভালো হয়ে যায়? বিকজ তারা নতুন কিছু দেখে, তারা খুশি থাকে। দেয়ার লট অফ ইটস অল অ্যাবাউট হরমোনস। শরীরেও সব হ্যাপি হরমোনস গুলো খেলা করে। তখন আর তখন তো তার চেহারা গ্লো করবেই। আমার মনে হয় ওটা হচ্ছে আসল কারণ। সো বাংলাদেশের এনভায়রনমেন্ট ইজ নট নেসেসারিলি ব্যাড ফর ইওর স্কিন। হ্যাঁ, বাংলাদেশের এনভায়রনমেন্টাল মেইনটেন্যান্স নিডেড। ইটস এ গুড কোয়েশ্চেন। কারণ বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশে যতটুকু গরম তার চেয়েও বেশি খারাপ অবস্থা এখানে হিউমিডিটি বেশি। বাইরে হিউমিডিটি বা আর্দ্রতা বেশি কারণ আমরা ঘামায় যাই। আমরা ঘামায় গেলে তার মধ্যে রয়েছে হলো তোমার ওই ধুলা বালি এগুলো সবকিছু মিলিয়ে
আমাদের যদি মুখটা ভালো করে ক্লিন না করি, লেয়ার আপন লেয়ার আমাদের মুখের মধ্যে পড়ে, তো ওটাকে প্রপার ক্লিন না করলে, পিল অফ না করলে আমাদের স্কিন খারাপ হয়ে যায়। তো এই কনটেক্সটে ইউ আর রাইট, বাংলাদেশের এনভায়রনমেন্টে স্কিন খারাপ হয়ে যায়। Right. আর যদি মেয়েরা হয়, ওরা যদি এই এনভায়রনমেন্টের প্রচুর মেকআপ টেকআপ লাগায়, তারপর যদি ঠিকমতো মেকআপটা ক্লিন না করে, তাহলে কিন্তু ক্ষতি আরো বেশি হবে। কারণ দুটা জিনিস, এক হচ্ছে স্কিনটা ডাল হবে, ২ নম্বর হচ্ছে অ্যাকনি এবং অন্যান্য প্রবলেমগুলো বাড়বে। তো এটা এই জন্য স্কিন ক্লিনজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ময়েশ্চার করা ইম্পর্টেন্ট, সানব্লক করা ইম্পর্টেন্ট। Sunscreen use করার বাইরে, what are other ways we can protect our skin in Bangladesh? এইটা আরেকটা কঠিন কোয়েশ্চেন, সেটা হচ্ছে ছাতা যদি ব্যবহার করতে পারে ভালো করে, অথবা একেবারে ওই যে ব্রড বিম ভ্যাট যদি ব্যবহার করে তাহলে হতে পারে। আলট্রাভায়োলেট থেকে বাঁচার আর উপায় নেই, সানব্লক লাগাতেই হবে। কারণ ওটা তো প্র্যাকটিক্যাল না। ইভেন আমরা যে নর্মাল ক্যাপ পরি ওটাও প্র্যাকটিক্যাল, ওটাও ইয়ে না। এমনিতে ওই ক্যাপ পরে কিছুটা ভালো রাখা সম্ভব। আর বড় মোটা সানগ্লাস যদি পরে রাখি, আর নিচের অংশের জন্য তো সানব্লক লাগাতেই হবে, নাহলে কিছু অংশ একরকম হবে, নিচের অংশ আরেক রকম হবে। এটা তো খেয়াল করতে হবে। রাইট, রাইট। ভাইয়া, আজকের এপিসোড আমরা শেষ করতে চাবো। আপনি আরেকটি পডকাস্টে গিয়ে বলেছেন যে আপনি একজন মানে আপনি একজন আর্টিস্টের মতোই বেসিক্যালি, যে একজন ডার্মাটোলজিস্ট ইজ লাইক বিং অ্যান আর্টিস্ট। হোয়াট ডিড ইউ মিন বাই দিস? এটা হচ্ছে অ্যাস্থেটিক ডার্মাটোলজির ক্ষেত্রে। ও, ওটা অ্যাস্থেটিক ডার্মাটোলজির ক্ষেত্রে আর্টিস্ট, বিকজ আমরা আচ্ছা। অ্যান্টি এইজিং যখন করি তখন আমরা বোটক্স করি, ফিলার করি, থ্রেড করি। ওটা আর্টিস্টের মতো করি। কারো নাকটা বড় করে দিলাম, কারো ঠোঁটটা বড় করে দিলাম, কারো চিন, কারো চিক, কারো ভলিউম ডিপ্লেশন ছিল, ভলিউম কমে গেছে, সেই ভলিউমটাকে রিপ্লেস করে দিলাম। রাইট, তো এগুলো সবই তো স্কাল্পচার যেভাবে করে আর্টিস্টের মতোই করতে হয়। রাইট। ভাইয়া, ফর ইয়াং ডার্মাটোলজি স্টুডেন্টস, আপনি তাদেরকে বেস্ট কি অ্যাডভাইস দিতে চান অ্যাজ দে এন্টার দিস স্টেজ ইন দেয়ার লাইফ? বেস্ট হচ্ছে ফার্স্ট অফ অল লেখাপড়া করতে হবে, মানে নট অনলি এমবিবিএস, এমবিবিএস এর পরে প্রপার ট্রেনিং করতে হবে, আগে ডিগ্রি অ্যাচিভ করতে হবে, ডিগ্রি অ্যাচিভ করার পরে তারপরে প্র্যাকটিস করতে হবে। এখন এত বেশি কম্পিটিশনের যুগ আমাদের বাংলাদেশে, এখন ডাক্তার ১.৫ লাখের উপরে, আগামী ১০ বছর আরো ১.৫ লাখ আসতেছে। ইট মিনস এত ডাক্তার কোথায় যাবে? এখানে খুব হাইলি কম্পিটিটিভ, সবাইকে ভালো লেখাপড়া জেনে তার সাবজেক্টটা জেনে কাজ করতে হবে, তাহলে ওরা ভালো করবে। সাবজেক্ট না জেনে করা যাবে না। দারুণ ভাই। ভাইয়া, thank you so much for joining for episode 1. And that was the first episode of the Dhaka Dermatology Podcast, the DDI podcast. Thank you for joining. Do like, share, comment, and subscribe to our YouTube channel. Thank you for joining. That was the